হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা বংস কিংডমের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি স্কটল্যান্ডে আমাদের 5 দিনের ট্যুর। এখানে লন্ডনের যে স্ট্যানস্টেড এয়ারপোর্ট আছে, সেই স্ট্যানস্টেড এয়ারপোর্টের পার্কিংয়ে গাড়ি রেখে আমাদের যাত্রা শুরু। স্ট্যানস্টেড এয়ারপোর্টকে লন্ডন স্ট্যানস্টেড এয়ারপোর্ট বললেও এটা কিন্তু লন্ডন থেকে প্রায় 1 ঘন্টার ডিস্টেন্সে, লন্ডনের বাইরেই বলা যায়। আসলে হিথ্রো এয়ারপোর্ট থেকে যে ফ্লাইটগুলো ছাড়ে তার টিকিটের দাম বেশি থাকে, কিন্তু লন্ডনের যে আশেপাশে মানে লন্ডনের জাস্ট বাইরে স্ট্যানস্টেড আর লিউটন এয়ারপোর্ট থেকে যদি ফ্লাইটের টিকিট কাটা হয় সেটা বেশ সস্তায় পাওয়া যায়। আর এখানে বিশাল বড় পার্কিং থাকে, যেখানে আপনি গাড়ি পার্ক করে বেশ কিছুদিন রাখতে পারেন এবং সেই সময় আপনি গাড়ি পার্ক করলেন, বাস ধরে এয়ারপোর্টে চলে গেলেন। এই পার্কিংয়ের মধ্যেই সব বাসের খরচা এবং সব ট্রান্সপোর্টই ইনক্লুড করা থাকে। আমরা সবসময় চেষ্টা করি যে ফ্লাইটের টিকিটটা যাতে এভাবেই হয়, যাতে সেম এয়ারপোর্টে ইউজ করতে পারি। মানে যদি স্ট্যানস্টেড থেকেই আমাদের ফ্লাইট থাকে, আবার ফেরার ফ্লাইটটাও যদি স্ট্যানস্টেডে আসে, তাহলে সুবিধা হবে যে আমরা পার্কিংয়ে গাড়ি রাখতে পারবো। আসলে এই এয়ারপোর্টগুলো লন্ডনের থেকে অলমোস্ট 1 ঘন্টার ডিস্টেন্স, তো তাই ক্যাবের ভাড়া প্রায় 100 পাউন্ডের কাছাকাছি পড়ে যায়, কখনো তো তারও বেশি পড়ে। কিন্তু পার্কিংয়ে যদি আমরা 5-6 দিন গাড়ি রাখি, সেটা মোটামুটি 75 পাউন্ডের মধ্যেই হয়ে যায়। আর পার্কিংয়ে গাড়ি রেখে যে এয়ারপোর্টে বাসে করে যাওয়া, সেটা পার্কিং ফেয়ারের মধ্যেই ইনক্লুড করা থাকে। তাই 200 পাউন্ডের জায়গায় 75 পাউন্ডেই হয়ে যায়, আর বাসের জন্য বা ক্যাবের জন্য ওয়েটও করতে হয় না। এই যে সামনে ফ্লাইটটা দেখছেন, সেটা হচ্ছে রায়নেয়ার আর ইজিজেট হলো এখানে লোকাল ট্রাভেল। মানে ধরুন লন্ডন থেকে আপনি ম্যানচেস্টার যাচ্ছেন, বা লন্ডন থেকে কোনো ইউরোপিয়ান কান্ট্রি যাচ্ছেন, বা ধরুন স্কটল্যান্ড যাচ্ছেন, তো সেগুলোতে সব থেকে বেশি ইউজ হয়। আসলে এটা বেশ অ্যাফোর্ডেবল এবং সস্তায়ও পাওয়া যায় বলে সবাই মোটামুটি রায়নেয়ার বা ইজিজেটটাই বুক করার চেষ্টা করে। যেমন আমি প্রায় 6-7 মাস আগে কেটে রেখেছিলাম, তাই আমাদের 350 পাউন্ডে 5 জনের আপ ডাউন মানে দুটো সাইডই হয়ে গেছিলো। যদিও এখানে অ্যাডেড কোনো ফেসিলিটিস থাকে না, মানে ধরুন কোনো লাঞ্চ দেওয়া বা কিছু দেওয়ার ব্যাপার থাকে না, কিন্তু এখানে টাইমও খুব একটা বেশি লাগে না। অলমোস্ট 40-50 মিনিটের মধ্যেই আমরা এডিনবরা পৌঁছে গেছিলাম। তবে এই রায়নেয়ার বা ইজিজেটের টিকিট প্রাইস কম হওয়ার আরেকটা বিশেষ কারণ হলো লাগেজ। এখানে ওদের লাগেজ অ্যালাওয়েন্স খুবই কম থাকে। একটা টিকিটের সঙ্গে অ্যালাউ করে একটা পিট ব্যাগ মানে ধরুন আমরা যেরকম নর্মাল পিট ব্যাগ ইউজ করি সেরকমই সাইজ। ইভেন বোর্ডিং করার আগে ওদের একটা জায়গা থাকে যেখানে পিট ব্যাগগুলো ঢুকিয়ে ওরা সাইজ মেপে নেয়। তাছাড়া আমরা যখন ট্রাভেল করি, আমরা চেষ্টা করি যে একটা ছোট্ট ব্যাগ, যেটা 10 কেজির স্যুটকেস, সেটা বুক করে নেওয়ার। কিন্তু সেটা মোটামুটি সবসময়ই দেখি যে আলাদা পয়সা দিয়েই বুক করতে হয়। কিন্তু কোনো শীতের জায়গায় গেলে বুক না করে উপায়ও থাকে না। তবে পিট ব্যাগগুলোতে মোটামুটি আমাদের অনেকটাই কাজ হয়ে যায়। আর অ্যামাজন ইউকে থেকে আমরা আরেকটা জিনিস কিনে নিয়েছি, সেটা হচ্ছে এয়ারটাইট ব্যাগ। ওই এয়ারটাইট ব্যাগগুলোতে শীতের জিনিসগুলো ভরে দিই, আর ওই পাম্পটা ওরা অ্যালাউ করে পিট ব্যাগে নেওয়ার জন্য। তাই পাম্পটাও নিয়ে যাই, যাতে ফেরার সময় অসুবিধা না হয়। তাহলে কি শীতের জিনিস থাকলেও জায়গা কম লাগে বলে মোটামুটি পিট ব্যাগ আর একটা 10 কেজির স্যুটকেসেই এঁটে যায়। আসলে এমন না যে ওরা 25 কেজির স্যুটকেস বুক করতে দেবে না, কিন্তু তার চার্জ 70-80 পাউন্ড মতো তো নিয়েই নেবে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এবার আমরা একটা উঠেছি গাড়িতে, যেটা করে আমাদের নিয়ে যাচ্ছে যেখান থেকে আমরা গাড়ি নিচ্ছি। আসলে আমরা যেখানে ঘুরতে যাই সেখান থেকে মোটামুটি আমরা সেলফ ড্রাইভ গাড়ি নিয়ে নিই। 5 জনও আছি, আসলে সস্তায়ও হয়ে যায়, সেটাও একটা কারণ। আমরা মোটামুটি 5 দিনের জন্যই গাড়িটা বুক করে নিয়েছি, যাতে পুরো ট্যুরটাই কমপ্লিট হয়ে যায়। সেলফ ড্রাইভ কার নিলে কি একটু সস্তাও পড়ে, আর আমরা যেহেতু 5 জনও আছি, তাই জন্য ব্যাপারটা পুষিয়েও যাবে। আমরা ওই 140 পাউন্ড দিয়ে বেসিক গাড়ি, যেটা ফোর্ডের গাড়ি, সেটাই বুক করেছিলাম। কিন্তু এখানে এসে একটা বিশেষ নিউজ শুনলাম, সেটা হচ্ছে ওদের অ্যাভেলেবেল আছে বলে ওরা আমাদের অটো আপগ্রেড করে দিচ্ছে বিএমডাব্লিউতে, তাও আবার সানরুফওয়ালা গাড়ি। আমরা তো সবাই খুব এক্সাইটেড যে কতক্ষণে গাড়িটা দেবে, আর আমরা দেখবো যে বিএমডাব্লিউটা চড়ে কেমন লাগছে।
বেশ সুন্দর একটা 2024-এর মডেলের BMW দিয়েছে, তাই আমরা ভাবলাম যে একটু দেরি হলেও আগে ফটো সেশন করে নিই। সবাই মোটামুটি BMWর সামনে দাঁড়িয়ে একবার করে ফটো তুলে নিচ্ছে। আর এই দেখুন, এটা হচ্ছে সানরুফ। সত্যি কথা বলতে কি, সেম পয়সায় যেহেতু আপগ্রেড পেয়েছি তাই জন্য আনন্দটাও আলাদা। মানে ফোর্ডের টাকায় কার না BMW চড়তে ভালো লাগে। Scotland. We also go in on গাড়িটা নিয়ে শ্রেয়াঙ্ক সব থেকে বেশি এক্সাইটেড। আসলে ও আগে কোনো দিন সানরুফওয়ালা গাড়িতে চড়েনি এবং সত্যি কথা বলতে কি আমরাও কোনো দিন চড়িনি, তাই ওর এক্সাইটমেন্টের কোনো সীমা নেই। স্কটল্যান্ড চয়েস করার আরেকটা কারণ হলো যে বাবা মায়ের ইউকে ভিসাতেই স্কটল্যান্ড হয়ে যায়। যেহেতু বাবা মায়েরা আলাদা করে সেনজেন ভিসা করেনি, তাই জন্য ইউকে ভিসাতেই স্কটল্যান্ড বা ওয়েলস ঘোরা যায়। ইভেন যখন আমরা স্ট্যানস্টেড এয়ারপোর্ট থেকে আসি তখন ইমিগ্রেশনেরও কোনো ব্যাপার থাকে না। যেহেতু স্কটল্যান্ড ইউনাইটেড কিংডমের মধ্যেই পড়ে, মানে ইংল্যান্ড, ওয়েলস আর স্কটল্যান্ড নিয়ে ইউনাইটেড কিংডমটা তৈরি, তাই জন্য ওদের মধ্যেই কোনো একটা জায়গায় যেতে গেলে আলাদা করে ইমিগ্রেশনের কোনো ঝামেলা থাকে না। সত্যি কথা বলতে ইউকের ভিসা অ্যাপ্লাই করার পর পাসপোর্ট ফেরত পাওয়ার পর আবার সেনজেন ভিসা করার ঝামেলাটা কিন্তু বড্ড বেশি। মানে ইউকে ভিসায় যখন বাবা মারা কলকাতায় গিয়ে জমা দিয়ে আসে, তারপরে মোটামুটি 3 সপ্তাহ মতো লেগে যায় পাসপোর্টটা পেতে। আবার পাসপোর্ট পাওয়ার পর সেনজেন ভিসা অ্যাপ্লাই করা, তার অ্যাপয়েন্টমেন্টে যাওয়া, তারপরে আবার পাসপোর্ট ফেরত পাওয়া, সেটা কিন্তু বেশ বড় টাইম সাপেক্ষ ব্যাপার। তাই জন্য আমরা আর সেনজেন ভিসা করার রিস্ক নিই না। আস্তে আস্তে আমরা এডিনবারা সিটি সেন্টারটা ছাড়িয়ে বাইরের দিকে চলে আসছি। মেইনলি আমরা 4-5 দিনই বুক করেছি এয়ারবিএনবি, তবে কোনোটাই শহরের ভেতরে নয়, একটু আউটস্কার্টের দিকে বুক করা, যেটা একটু নেচারের কাছে হবে এবং খুব সিনিক হবে। তাই আমরা প্রথমে আমাদের সব থেকে যে দূরের বিএনবি সেটায় চলে যাচ্ছি। আজকে প্রায় আমাদের ড্রাইভ করতে হবে 5-5.5 ঘন্টার মতো। তবে প্রত্যেকটা স্কটল্যান্ডের জায়গাতেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বেশ টাইম লাগে, কারণ আমরা যে 3rd দিনের প্ল্যান করেছি সেটায় প্রায় 10 ঘন্টার ড্রাইভ আছে এবং সেদিন মনে হচ্ছে যেতে যেতে আমাদের বেশ দেরিও হয়ে যাবে। আর দেখুন এই জায়গাটা কি সুন্দর লাগছে, ব্রিজটার মতো, অনেকটা হাওড়া ব্রিজের মতো লাগছে, কিন্তু দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে, স্পেশালি সানরুফের উপর দিয়ে। রাস্তা ভালো থাকলে ড্রাইভ করেও মজা আছে। তবে আমি ড্রাইভিং জানি না, এমন না যে আমি দেশেও জানতাম, যদিও একটা ড্রাইভিং লাইসেন্স ছিল, কিন্তু এখানে আমি ড্রাইভিং শিখিনি। আসলে লন্ডনে আরেকটা সমস্যা হলো যে প্রত্যেক গাড়িতে ড্রাইভিং লাইসেন্স থাকলেই যে সে গাড়িটা ড্রাইভ করা যাবে সেটা নয়, ইন্স্যুরেন্সও থাকতে হবে। তাই আমাদের যে গাড়িটা আছে সেটার ইন্স্যুরেন্সটা সমরেশের নামে আছে, মানে আমাদের গাড়িটা সমরেশই ড্রাইভ করতে পারবে ওই পার্টিকুলার ইন্স্যুরেন্সে। আমাকে যদি ড্রাইভ করতে হয় তাহলে ওই গাড়ির এগেনস্টে আর আমার ড্রাইভিং লাইসেন্সের এগেনস্টে আরেকটা ইন্স্যুরেন্স করতে হবে। যেহেতু আমার গাড়ির কোনো ইউজ নেই, তাই জন্য আলাদা করে ইন্স্যুরেন্সের খরচা বাড়িয়ে লাভ নেই, কারণ এখানে ইন্স্যুরেন্সের খরচা বেশ বেশি। চলুন, দেখতে দেখতে আমরা একটা স্টপ নিয়ে চলে এসেছি ম্যাকডোনাল্ডে। বাইরে বেরোলে জেনারেলি আমরা ম্যাকডিতে যাওয়াটাই প্রেফার করি, কারণ ওখানে সব ধরনের জিনিসও পাওয়া যায়। কেউ ভেজ খেতে চাইলে ভেজ খেলো, কেউ ননভেজ খেতে চাইলে ননভেজ খেলো, বাজেটেও হয়ে যায় আর খাবারটাও টেস্টি লাগে। আর সব থেকে বড় কথা, শ্রেয়াঙ্কের খুব ফেভারিট হলো ম্যাকডি। আরেকজনের অবস্থা দেখুন, শুরুতেই আইসক্রিম নিয়ে বসে পড়েছে। কোথায় আগে মেইন খাবারটা খেয়ে নেবে তারপরে আইসক্রিম খাবে, তা না, প্রথমেই আইসক্রিম। আর এই ভ্যানিলা আইসক্রিমের উপর আবার ওই জেমসের মতো একটা জিনিসও আছে। জেমসগুলো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণও আইসক্রিম ছাড়বে না। আমরা ফ্রাইজের সঙ্গে নিয়ে নিয়েছি চিকেন র্যাপ, আর ওর জন্য নিয়েছি বার্গার। ওর বার্গার খুব ফেভারিট, যদিও বার্গারের বানটা খুব একটা খায় না, কিন্তু বার্গারের মেইন প্যাটিটাই হচ্ছে অ্যাট্রাকশন। এবার আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ম্যাকডিতে, আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে।
মোটামুটি আরও 4-5 ঘন্টার ড্রাইভ আছে। আসলে ডিস্টেন্স তো কম না, আর একটু স্টপ ওভার নিতে লাগে, কারণ ও বাচ্চা মানুষ, তাই জন্য মাঝে মাঝে ওয়াশরুমও ইউজ করতে লাগে। এখানে তো কোনো ধাবা পাওয়া যায় না, তাই এখানে এগুলো জায়গাগুলোকে বলে সার্ভিসেস। পুরো রাস্তাতেই অনেক জায়গায় মেনশন করা থাকে কতক্ষণ পরে সার্ভিসেস আছে এবং সেখানে কি কি রেস্টুরেন্ট বা কি কি ফেসিলিটিস আছে। মোটামুটি 1 মাইল বা 2 মাইল পরে একটা সার্ভিসেস থাকলে আমরা আগে থেকেই ঠিক করে নিই যে এখানে দাঁড়াবো। সেখানে ম্যাকডি, কেএফসি, কোস্টা কফি যা যা অপশানস থাকে সেগুলো থাকে। তাছাড়া মেইনলি যেটা ইউজ করা যায় সেটা হলো ওয়াশরুম। আসলে এখানে রাস্তার পাশে অন্য এছাড়া আর কোনো অপশান নেই, তাই আমরা সার্ভিসেসের জন্য ওয়েট করি। ইন্ডিয়াতে ঘুরতে গেলে যখন আমরা ড্রাইভ করে যেতাম কোনো স্টেটে, তখন ওই ধাবার পাশে বা কোনো রেস্টুরেন্টে খেতে গেলাম তখনই ওয়াশরুম ইউজ করে নিই। তেমনি এখানে পাশে দাঁড়িয়ে সার্ভিসেসে যেতে হয়, আর সার্ভিসেসে পার্কিংটাও পাওয়া যায়, তাই পার্ক করে একেবারে যার যা ফ্রেশ হওয়ার ফ্রেশ হয়ে তারপরে গাড়িতে ওঠা। স্কটল্যান্ডটা কিন্তু সত্যিই বেশ সুন্দর, যখনই দেখছি চোখ জুড়িয়ে যাচ্ছে। পুরো সবুজে মোড়া একটা দেশ। বাঁ পাশে যে গাড়িগুলো দাঁড়িয়ে, ওটাই হলো একমাত্র জায়গা গাড়ি দাঁড় করানো। মানে ধরুন ড্রাইভার অনেকক্ষণ ধরে ড্রাইভ করছে, একটু রেস্টের দরকার বা কোনো ইমার্জেন্সি ফোন এসছে, ফোন তুলতে হবে, তাহলে যত্রতত্র তো গাড়ি দাঁড় করিয়ে দেওয়া যাবে না। তাই ওই একটা লাইন থাকে, যে লাইনে আপনি গাড়ি দাঁড় করিয়ে ইন্ডিকেটার দিয়ে কথা বলতে পারেন বা রেস্ট নিতে পারেন। দেশে যখন আমরা ড্রাইভ করি আমরা কোনো একটা সাইড যে কোনো সময় চয়েস করতে পারি, কিন্তু সেটা কিন্তু ইউকের কোথাওই অ্যালাউ না। আপনি যদি কোথাও এমনি ফাঁকা থাকলেও গাড়ি দাঁড় করিয়ে দেন তাহলে আপনার ফাইন হতে পারে। তাই জন্য নিয়ম হলো যে ওখানে যেই লাইনটা থাকবে সেই লাইনে সাইড করে দাঁড় করিয়ে আপনি ফ্রেশ হলেন বা কিছু খেলেন বা ফোন ধরলেন, যেটা করতে চান সেই অপশানটা আপনি অ্যাভেল করতে পারবেন, প্রোভাইডেড আপনি ওখানেই দাঁড়াচ্ছেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে নিয়ে আসবো স্কটল্যান্ডের আরও অভিজ্ঞতা।